প্রিয় দর্শক, একক এই লাইভ শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আমার এই ছোট্ট লাইভ ভিডিওটি একান্তই বিএনপির নেতাকর্মীদের প্রতি সরল কিছু কথা, আহ্বান। বিএনপি এখন সরকার গঠন করবে এবং আমরা নানান জল্পনা কল্পনা থেকে বুঝতে পারছি তারা জুলাই জঙ্গিদের আহ, কিছু ভয়ঙ্কর ব্যক্তি যারা মবস্টার তাদেরকে হালকা পাতলা মন্ত্রিত্ব দেওয়ার প্ল্যান করছে। এটা কতটা যৌক্তিক, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ এই উদ্যোগ বা এই পদক্ষেপের জন্য কতটা প্রশংসিত হবে, বিতর্কিত হবে, সেই সিদ্ধান্ত তারাই নিক। তবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই বাংলাদেশেরই একটি রাজনৈতিক দল এবং তারা যেহেতু দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল, তাই তাদের প্রতি খোলামেলা কিছু কথা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, যদিও তার ক্ষমতা দখল পরবর্তী পদক্ষেপ নিয়ে বিতর্ক রয়েছে। যুদ্ধাপরাধীদের পুনর্বাসন এবং এই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করার জন্য যথেষ্ট দায় জিয়াউর রহমানের রয়েছে। আমার জন্মের পর থেকে রাজনীতি বোঝা যখন থেকে শুরু করেছি, বিএনপিকে একটি অভিযোগ বারবার করতে শুনেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রেখেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রাখার যে তাদের অভিযোগ, সেটা কি সত্য নাকি মিথ্যা, নাকি আংশিক সত্য, কোনটা? আপনি কি মনে করেন? আম, এই অভিযোগটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আওয়ামী লীগের হাবভাব দেখলে তা বোঝা যায় যে হ্যাঁ, মুক্তিযুদ্ধ একক আওয়ামী লীগের কৃতিত্ব, এটাই ধরা হয়। এবং এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে নানান অপকর্ম করতেও আমরা দেখেছি। এবং এই অপকর্মকারীরা একটু বড় বড় করেই চিৎকার করে, আওয়ামী ধর্মের অনুসারী তারা মনে করে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাদের একক প্রপার্টি মনে করে, যেমনটা ধর্মের ধ্বজাধারীরা মনে করে। কিন্তু বিএনপির এই কান্নাকাটি কি আসলে যৌক্তিক? আমার তো মনে হয় না। যদি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রেখেও থাকে অতীতের দশকগুলোতে, তাহলে এখন তো বিএনপির হাতে সুবর্ণ সুযোগ। এরকম আহ, ফাঁকা মাঠ বিএনপি অতীতে আগে পেয়েছে, আংশিক পেয়েছে, এইভাবে পায়নি। তো মুক্তিযুদ্ধকে ধারণ করলেই তো হয়। যেটা ঘটে গেল, অর্থাৎ 12 তারিখ, এটাকে আপনি ইলেকশন বলেন, সিলেকশন বলেন, যাই কিছু বলেন না কেন, দায় তো এড়ানো যায় না। আমরা কিন্তু গভীরের অনেক কিছু জানি, বিএনপিও জানে কিভাবে তারা আহ, এই ক্ষমতা পেল। এটা তো জামাতের হাতে এক প্রকার চলেই যাচ্ছিল। হ্যাঁ, বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক তারাও পর্যন্ত বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য, কোনো সন্দেহ নেই। ভিন্ন ধর্মের যারা মানুষ রয়েছেন, সংখ্যায় যারা কম রয়েছেন এই বাংলাদেশে, তারাও কিন্তু একচেটিয়া বিএনপিকেই ভোট দিয়েছেন, যেন জামাত রাজাকারদের হাতে ক্ষমতা না যায়। তো বিএনপি একদিকে এনসিপির মবস্টারদেরকে, রাজাকারের বাচ্চাদেরকে কোলে নিয়ে আম, তাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, এই যে গান, এই যে দাবি, এগুলোকে প্রশ্রয় দেওয়া, এটা কি যৌক্তিক হবে? হ্যাঁ, ইতিমধ্যে বিএনপির সালাউদ্দিন থেকে শুরু করে আরও বেশ কিছু কেন্দ্রীয় নেতাকে বলতে শুনছি তারা এই জুলাই সনদ ফনদ, হা না ভোট, এগুলো নিয়ে প্রশ্ন তুলছেন। এগুলো মেনে নেওয়ার যৌক্তিকতা তো নেই এবং উলঙ্গ স্যারেন্ডার করবে না, এটা তাদের আচরণে বোঝা যাচ্ছে, সেটাকে সমর্থন জানানোই যায়। অপরদিকে আপনারা এটাও দেখেছেন, পিনাকির মতো কিছু বদমাইশ বিএনপির ছায়াতলে, সায়া না ছায়া, যাই হোক, তারা ঢুকতে চেয়েছিল, কিন্তু বিএনপি পাত্তা দেয়নি পিনাকিদেরকে। ফলে তাদের যে দাঁত দেখানোর দেখিয়ে ফেলেছে। তো একইভাবে যদি এনসিপির গুন্ডাদেরকে প্রশ্রয় না দেয়, তাহলে তারা তাদের যথাযথ শাস্তি পাবে। এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একক আহ, অর্জন নয়। আপামর জনসাধারণ আহ, জীবন দিয়ে, সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার এবং এদেশের রাজাকার আলবদর আল শামসদের বিরুদ্ধে এবং জয় ছিনিয়ে এনেছিল। হ্যাঁ, বঙ্গবন্ধু অবিসংবাদিত নেতা, এই বাংলাদেশের সৃষ্টি তার হাত ধরে হয়েছে, তিনি এই বাংলাদেশের স্থপতি, কোনো সন্দেহ নেই।
বিএনপির দুঃখ বঙ্গবন্ধুর মতো কোনো নেতা তাদের দলে নেই। এটা কোনো দিন থাকবেও না। যে জিনিস চাঁদ সূর্য এগুলো একটা একটাই থাকে। তো কিন্তু এই যে বঙ্গবন্ধুকে বিএনপি ধারণ করে না, এটাই বিএনপির দোষ। বঙ্গবন্ধু সবার। তো বঙ্গবন্ধুর বিরুদ্ধাচরণ করে উম, বা এই ঘৃণার রাজনীতি বিএনপিকে আর করবে, আমার মনে হয় এটি করা উচিত নয়। আমার পরিচিত বেশ কিছু প্রিয় মুখ ছিল, যাদের মুখোশ আমি দেখতে পেয়েছি 5ই আগস্টের পর। তারা কেউ কেউ বঙ্গবন্ধুকে জুতার পিতা বলেছেন, বঙ্গবল্টু বলেছেন, এবং তারা এলিট শ্রেণীর। তাদেরকে আমি বিদ্যায়, মননে অনেক উঁচুতে রেখেছিলাম। এই ভয়ঙ্কর রূপ দেখে তাদের কাছ থেকে আমি নিজেকে বিয়োগ করে নিয়েছি। আহ, কারণ অমানুষদের সাথে একসাথে চলা যায় না, যারা অস্তিত্ব স্বীকার করে না তাদের সাথে তো আর সহাবস্থান সম্ভব নয়। তো বিএনপির আমার মনে হয় উচিত হবে মুক্তিযুদ্ধকে ধারণ করা, সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ধারণ করা, এই বাংলাদেশটাকে সবার জন্য উপযোগী করে তোলা। আওয়ামী লীগ যেই প্রতিশ্রুতি গণমানুষকে দিয়েছিল সেটি তারা রাখেনি, তারা মোল্লাদের সাথে আতাত করেছে। এটা কি জামাত বিএনপির জোট দেখা দেখি আমি জানি না। তারা কেন কেন মোল্লাদের মধ্যে বিলীন করে দিল নিজেদেরকে, এবং তারা তাদের শাস্তি পেয়েছে, সমূলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বাংলাদেশ থেকে। তাদের অনেকেরই দাফন কাফন এই বাংলাদেশে আর হবে না। আমি এখনও চাই যে সবাই তার মাতৃভূমিতে ফিরুক। যে যে দেশের নাগরিক, সে অপরাধ করে থাকলে তার বিচার হবে। তো আজ ঘুম থেকে উঠে আমি অনেকগুলো ভালো দৃশ্য দেখলাম। বাংলাদেশের মানুষ হয়তো আরও অনেকগুলো ঘন্টা আগেই দেখেছেন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় বিএনপির লোকজন গিয়ে সেই সকল অফিস ভেঙেও দিয়েছে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, বিএনপির উচিত তাদেরকে আহ, মন থেকে গ্রহণ করা। যেই কাজটি আওয়ামী লীগ করেনি, তারা বিএনপিকে দমন করতে গিয়ে জামাতকে মানে এক প্রকার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পৃষ্ঠপোষকতা করেছে, যার ক্ষতি এই 1.5 বছরে 17-18 মাসে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ভুক্তভোগী হয়েছি। আওয়ামী লীগের এই অপরাজনীতির বলি আমরা হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো আমাদের চোখের সামনে ভাঙা হয়েছে, আমাদের খারাপ লাগে। অবশ্যই আমাদের খারাপ লাগে। আমরা তো বঙ্গবন্ধুকে বিক্রি করিনি, তাই খারাপটা একটু বেশিই লাগে। যারা বিক্রি করেছে তারা তো বিক্রি করে দেওয়া জিনিস নিয়ে কারোর খারাপ লাগে নাকি? তো বিএনপির ওই একই পথে হাঁটা ঠিক হবে না। তারেক রহমান যেভাবে বলেছেন এই মানুষটা এই দেশের সকলের হবে, পাহাড়ি, আদিবাসী, আম, যে যে ধর্মের আছেন, ধর্মের নন যারা, তাদেরও বসবাসের উপযোগী হবে, এটা হওয়া উচিত। এবং অবশ্যই মোল্লাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মনে রাখতে হবে, ধর্মীয় বিদ্বেষ বলে যেটা বলা হয়, ধর্ম অবমাননা, সেটা শুরু হয় মোল্লাদের কাছ থেকে। কিন্তু মোল্লাদের কেউ রিকগনাইজ করে না। তারা ধর্ম নিয়ে যতটুকু বাড়াবাড়ি করার, যতটুকু নোংরামি করার করে, এবং সেই নোংরামির পাল্টা জবাব দিতে গেলে প্রগতিশীলদের উপরে দায় দেওয়া হয়, অবিশ্বাসীদেরকে হত্যা করা বৈধতা দেওয়া হয়। আওয়ামী লীগ দিয়েছে সেগুলো। বরং যারা সমালোচনা করেছে, ঘৃণার চাষাবাদকে রুখে দিতে চেয়েছে, তাদেরকে মানে ভিকটিমকেই ব্লেম করা হয়েছে। এই একই ধারায় যদি বিএনপি হাঁটে, তাহলে একই পথে তাদের পতিত হতে হবে। প্রকৃতি কখনো তার স্বভাবের বাইরে যায় না। আপনি চাইলেও একটা গাছকে শূন্যে ঝুলিয়ে রাখতে পারবেন না, সে ভূপাতিত হবেই। তো এই বাংলাদেশের ভূমি রাজাকারদের জন্য না, এই ভূমিকে যারা ভালোবাসে না তাদের জন্য না, কখনোই উপযোগী হয়নি, হবেও না। জামাত তার প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকে এই গত 17 মাসে যে সুযোগ পেয়েছে, সেটি সারা জীবনে আর কোনো দিন পাবে না, অতীতেও পায়নি। তারপরও তারা কিন্তু কোনোভাবেই ভোট পায়নি। আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে রাতের ভোট বলা হতো, বিকাল থেকে ভোট কারচুপি শুরু হয়েছিল সারা বাংলাদেশে। এই ব্যালট জালিয়াতি, মারধর, কেন্দ্র দখল, এমন কোন ঘৃণা বাদ রেখেছিল জামায়াত? তারপরেও কিন্তু তারা ক্ষমতায় যেতে পারেনি। জামাতের হয়ে কাজ করেছে ইউনুসের পুরো গ্যাং, ডিপ স্টেট, কি বাদ রয়েছিল? তারপরও মানুষের স্রোত খুবই নির্মম। জলস্রোত আমরা দেখি, আমরা অনেক গতির হাওয়া বইতে দেখি, তুফান ঝড় যেটাকে বলি। কিন্তু জনস্রোত, এটা যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি শক্তিশালী। বনে আগুন লাগলে যেরকম তীব্র তাপ আমরা অনুভব করি, তার চেয়ে অনেক গুণ বেশি এই জনস্রোত। জনস্রোত ঠেকানো যায় না। মানুষের পালস বুঝতে হবে এই বাংলাদেশে। যদি ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় ধর্মজীবীদের ঘৃণা চর্চা বন্ধ করেন, তাহলে কিন্তু
কেউই আসলে ধর্ম নিয়ে মাতামাতি করবেন। আপনি ভারতের দিকে তাকান, পার্শ্ববর্তী দেশ কলকাতার দিকে তাকান। সেখানে কে ধর্ম নিয়ে ক্রিটিসাইজ করলো, কে কী করলো, এ নিয়ে কারো কিছু যায় আসে না। ফলে আসলে সেই অর্থে ধর্ম নিয়ে সমালোচনাও দেখা যায় না। এটাই প্রাকৃতিক নিয়ম। আপনি যেটা নিয়ে বাড়াবাড়ি করবেন সেটার পাল্টা আঘাত আসবেই। আপনি কাউকেই কোনো মত চাপিয়ে দিতে পারবেন না। আমার মনে হয় আমাদের যারা সূর্য সন্তান এই বাংলাদেশের, তাদের সবার প্রতি শ্রদ্ধা রাখা উচিত। আওয়ামী লীগের নেতাকর্মীদেরও আমি বলবো সংযত থেকে বিএনপির সাথে আলাপের আয়োজনের কথা বলছেন সজীব ওয়াজেদ জয়, তার এই রাজনৈতিক প্রজ্ঞাকে আমি শ্রদ্ধা জানাই। আর আওয়ামী ধর্মের যারা বদমাশ আছেন, সব কিছুতে আওয়ামী স্কেলে মাপেন, তাদের উচিত উদার হন। পালাইয়ে গেছেন, লজ্জা হয় না? এটা তো সত্য, আপনারা নাই তো দেশে এবং ফিরতে পারছেন না। এবং আপনাদের যারা নেতা, যাদেরকে আপনারা আহ, যাদেরকে একটা বলয়ে আবদ্ধ করেছিলেন, তাদেরকে দানব হতে দিয়েছেন, তারা কিন্তু কোথাও নেই। তারা কিন্তু চুপচাপ তাদের লুটপাটের টাকা পয়সা কিন্তু তারা ঠিকই, হ্যাঁ, চোরের মতো থাকছে, গর্তে লুকিয়ে থাকছে, বের হচ্ছে না কোথাও, কিন্তু তারা কিন্তু ঠিকই তাদের মতো করে আছে। আপনার বিপদে, আপনার জেলে যাওয়া, কোনো কিছুতেই তাদের কিছুই যায় আসে না। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি ধানমন্ডির ৩২-এ গিয়ে ফুল দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন। আহ, এখন আমি এই দায় বিএনপিকে দিতে চাই না, কারণ যেহেতু তারা এখন অফিসিয়ালি ক্ষমতায় বসেনি, তারা সব কিছু গুছিয়ে নিতে পারেনি। কিন্তু আহ, আওয়ামী লীগ যদি আহ, সৌজন্যতা না দেখায়, তারা যদি বিদ্বেষ দেখায়, তাহলে আমার মনে হয় এটা সবার জন্যই ক্ষতি। এবং আমি বরং আপ্লুত হব, খুশি হব যদি বিএনপি যে অপরাধটা করেছে ধানমন্ডির ৩২ ভাঙার ক্ষেত্রে তাদের বড় ভূমিকা ছিল। ইশরাকের কথা আমরা ভুলে যাইনি, আরও অন্যান্য সব ফুটেজ কিন্তু আছে। তো তাদের উচিত হবে, যেহেতু তারা ক্ষমতায় গেছে, ধানমন্ডি ৩২ তাদের হাত দিয়েই নির্মাণ শুরু হোক। অপরাজনীতি বন্ধ হয়ে এখানে সুস্থ রাজনীতির চর্চা শুরু হোক। আহ, সুস্থ রাজনীতি বলতে কি? কাফফারা দেওয়া, অর্থাৎ যে ধ্বংস তারা করেছে সেই ধ্বংসের স্তূপ থেকে তারা আবার নির্মাণ করুক। ধানমন্ডি ৩২ অবশ্যই দাঁড়াবে। যে যতদিন বাংলাদেশ নামটি থাকবে, ধানমন্ডি ৩২ সগর্বে দাঁড়াবে। এবং এই এই ভবন শুধু ভবন না, এটাকে যদি আপনি আহ, দৃশ্যমান নাও রাখেন, তারপরেও ধানমন্ডির ৩২ দাঁড়িয়ে থাকবে। বঙ্গবন্ধুর তর্জনী হেলানোর ক্ষমতা এই বাংলাদেশ যতদিন নাম আছে, এই ভূমি যতদিন আছে, ততদিন কারোর নেই। এটা এটা অসম্ভব, পারবে না। যে জিনিস পারবেন না সেই ব্যর্থ চেষ্টা করবেন কেন? হিমালয় আপনি যতই পিঠ দিয়ে ঠেলেন না কেন, নড়বে না। বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য হিমালয় সম বা তার ঊর্ধ্বে। ঘৃণা বন্ধ করি, যার যার প্রাপ্য তাকে দেই। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যে যতটুকু ভূমিকা ছিল, সেটার জন্য আওয়ামী লীগের লোকজন অস্বীকার না করে। এবং আওয়ামী লীগ, বিএনপি বা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের উচিত হবে জামাত কি জিনিস এটা মনে রাখা, এবং এই জন্য যতটুকু ছাড় দিতে হয়। দেখেন, কোনো ভালো উদ্দেশ্যে আপনি যাবেন আর আপনাকে ছাড় দিতে হবে না, এটা অসম্ভব। আমার নিজের ত্যাগের কথা বলি। এক যুগ ধরে আমি ধর্মের সমালোচনা করে এসেছি। বিশাল ঘটনা আছে, যে ঘটনা আমি আপনাদের কাউকে বলিনি। আমি বড় রকমের ভিকটিম 2012 সাল থেকে জ্বলে পুড়ে আঙ্গার হয়ে 16-17 দিকে গিয়ে ভিডিও অ্যাক্টিভিজমে এসেছি। এবং আপনারা তো সাক্ষী, যারা আমাকে চেনেন, কোনোদিন এক পা পিছু হটিনি ধর্মের সমালোচনা, মৌলবাদীদের দমানোর ক্ষেত্রে। যখন জুলাই জঙ্গিরা 5ই আগস্টের ওই দিন থেকেই আমি ধীরে ধীরে সিদ্ধান্ত নিলাম যে আরও বড় শত্রু, আরও বড় ভয়ঙ্কর দানব আমাদের চতুর্দিকে। আমি ধর্মের সমালোচনা করি না, আর কোনো ধর্মেরই না, ভবিষ্যতে করবো না, কথা দিয়েছি। আমি আমার সবচেয়ে আনন্দের জায়গাটা, এটা রিভেঞ্জের জায়গা, সত্য কথা, রিভেঞ্জ। যে ক্ষতি আমার করেছে সেই ক্ষতি আমি এখনও পূরণ করতে পারিনি, মানে এটার বদলা যতটুকু আমার প্ল্যান ছিল আমি পারিনি। তো আমি সেখান থেকে সরে এসেছি, ছাড় দিয়েছি দেশের স্বার্থে। আমি ক্ষুদ্র মানুষ, কি আর করতে পেরেছি? কিছু মানুষকে, একজন মানুষকে যদি আমি যদি ধরেন এই জামাতের বিরুদ্ধে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে পারে, আমার একটা সফলতা। আমার সতীর্থদের হত্যার পরে ধর্মের ব্যাপারে আমি উম, মানে কোমর বেঁধে নেমেছি, ব্যাপারটা এমন না। এর আগে ব্লগে লেখা টেখা কতজন পড়তো, তাও চেষ্টা আমার ছিল ক্ষুদ্র জায়গা থেকে। আহ, সতীর্থদের হত্যার পর আমি ভেবেছি না, এটাকে আরও একটু ব্রডভাবে দেওয়া উচিত, যাওয়া উচিত। তখন ইউটিউব ভিডিও টিডিও একটু একটু মানে মোটামুটি একটা জায়গায় যাচ্ছিল, তো আমি ভিডিও অ্যাক্টিভিজম শুরু করা, এবং সেখান থেকেই আমি
কিন্তু আমি আমার জায়গা থেকেও অনেকটা ছাড় দিয়েছি। সত্যি আমি ধর্মের সমালোচনা, ধর্মজীবী যারা বদমাশ এদের দমানোতে আমি অনেক বেশি আম, আগ্রহ পাই, এবং অবশ্যই ধর্মের, প্রতিটি ধর্ম মানুষের সৃষ্টি, এবং এই ধর্ম মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সমাজে বিষ বাষ্প ছড়ায়, এটা আমি বিশ্বাস করি। এবং আমি ধর্ম বিলুপ্তি চাই, কিন্তু সেই জায়গা থেকে আমি সমালোচনা থেকে সরে এসেছি, কারণ খুব সহজ। ধরেন জামাত ইসলামের সমালোচনার সাথে যদি ধর্মেরও সমালোচনা থাকে, তাহলে এই জামাত ইসলামী করবে কি, ওই ধর্ম যে সামনে এনে তাদের দোষটা ধর্মের, মানে আমি ধর্মের সমালোচক ওটা দেখিয়ে তারা পার পেয়ে যাবে। আমি আমার এনিমিকে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নই। 2000 বছর আগের, 2500 বছর আগের, 1400 বছর আগের মরে যাওয়া এক বদমাশকে নিয়ে বা কতিপয় বদমাশকে নিয়ে রিভেঞ্জ নিতে গেলে আমার পরবর্তী প্রজন্ম অনেকে নিতে পারবেন, এর আগেও অনেকে নিয়ে এসেছেন। কিন্তু ওই দানব এত তাড়াতাড়ি ধ্বংস হবে না, সেটা সময়ের সাথে সাথে বিলুপ্তি ঘটবে। প্রযুক্তির কল্যাণে আমি এটা দেখতে পাচ্ছি। যাই হোক, আমি আমার জায়গা থেকে এটা কম্প্রোমাইজ না, আমি বলবো যে আমি বৃহৎ স্বার্থে সরে এসেছি, এবং পাবলিক ইয়েতে কথা দিলে সেটা তো আর সেখান থেকে সরা যায় না, অতীতে সেটা ঘুরিয়েও নি। তো হ্যাঁ, সত্যি ভবিষ্যতে আমি ধর্মকেন্দ্রিক আলোচনায়, সমালোচনায় খুব একটা দেখবেনই না আর কি। তো নিজেকে দিয়ে উদাহরণটা দিলাম। কোর অনেক বিষয় থাকে, সেখান থেকে অনেক সময় সরে আসতে হয় বৃহৎ স্বার্থে। যদি আপনি মনে করেন যে না, মানুষের জন্য কিছু করা, আমরা তো সবাই একটা সময় আমাদের মৃত্যু হবে, যদি না বিজ্ঞান ওরকম কোনো পর্যায়ে যাচ্ছে, তো মৃত্যু হবে। সমাজে আপনি কী রেখে গেলেন, এটা হচ্ছে বড় ভূমিকা। আপনি যে উপত্যকায় জন্মালেন, যে মাটির এই শস্য, জল আপনি গ্রহণ করলেন, তার প্রতি তো আপনার দায় রয়েছে। সেই দায় থেকে, মানে জন্মভূমির দায়ে থেকেই কথা বলা, এবং আমার মনে হয় প্রতিটি স্তরের মানুষ যদি এইভাবে ধীরে ধীরে ভোকাল হন, জামাত ইসলামের ব্যাপারে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। আমি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় দেখেই তো বাংলাদেশটাকে দেখি, বা বিভিন্ন মানুষের সাথে কথা বলে বাংলাদেশটাকে বুঝি। বাস্তবে তো এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে নেই, আমার মাতৃভূমিতে নেই। তো সেখানে জামাত রাজাকারদের ব্যাপারে মানুষ যতটা ভোকাল হয়েছে, এই ভোকাল হওয়া দেখে আমি খুবই আপ্লুত। তো আমার আমার মনে হয় সবার রাজনৈতিক ঘৃণা বা প্রতিশোধ পরায়ণতা থেকে বের হয়ে আসা উচিত। আজকে যখন জামাত দেখে যে ধর্ম কেন্দ্রিক আমাকে আটকাতে পারছে না, তখন আমাকে আওয়ামী লীগের দোসর বলে। অথচ আপনারা সাক্ষী, এই আওয়ামী লীগ আমার নাগরিক শেষ অধিকারটুকু, পাসপোর্ট কেড়ে নিয়েছে, ডিজিএফআই দ্বারা আমাকে গুম করিয়েছে হেফাজতের অনুরোধে। এমন কি নির্যাতন নেই আমাকে করেনি। দুটা বছর জেল খাটলাম এই আওয়ামী লীগের কারণে। অথচ আমার পরিবার পরিজন সকলে আওয়ামী লীগ, গোপালগঞ্জে আমার বাড়ি। তো এখন আমার কি আওয়ামী লীগ করা উচিত ছিল? আমি ছাত্রলীগ করেছি আমার ছাত্র জীবনে কয়েকটা বছর, তারপরে আমি নিজে থেকে এই 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 অপরাজনীতি আমার জন্য নয়। আমি যে খুব ভালো মানুষ তা নয়, সেই সময় খুব মহান মানুষ ছিলাম তা হয়তো নয়, কিন্তু মনে হয় না যে না, এটা আমার জন্য নয়। কিন্তু এখন আমি বাংলাদেশে থাকলে মনে করতাম যে রাজনৈতিকভাবে অনেক বেশি সাউন্ড হওয়া উচিত। এরকম অনেকেই যখন রাজনীতি, মানে বদমাশদের দখলে চলে যাওয়ার পরে সরে গেছেন, তাদের কারণে এই ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ দানবে পরিণত হয়েছিল। তো আওয়ামী লীগের প্রতি আমি প্রতিশোধ পরায়ণ হই নাই। আহ, কেন হব, মানে তারা খারাপ করেছে, হ্যাঁ। এখনও কষ্ট লাগে যখন আওয়ামী লীগের লোকজন বলে যে আপনারা যারা নাস্তিক তাদেরকে মৌলবাদীদের হাত থেকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ জেলের ভরে রেখেছিল। কি 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 মূর্খ এরা। আমি 2017 সালে আমার বিরুদ্ধে চরমোনাই মামলা করে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা মামলা ছিল ওটা। তখন আমি এইভাবে ব্রডভাবে ধর্মকে আক্রমণ করিনি। করলে আমি বলতাম, আমি কাউকে ভয় পেয়ে বা করে বলার কিছু নাই, আমার হারানোর বা পাওয়ারও কিছু নাই, অতীতের এমন কোনো আকামও করি নাই যেটা গোপন করতে হবে। তো আহ, আমি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলাম। 1 বছর ভারতে থাকতে পারলাম না। কেউ আশ্রয় দেয় না ভারতে, আইনিভাবেও না। ভারতের মানুষজন ভালো, কিন্তু ওইভাবে গায়ে পড়ে কাউকে কেন করবে, তাদের দায় কি? কোটি কোটি মানুষ তো যুদ্ধের পর থেকেই আশ্রয় দিয়েছে, তারাও বোধহয় তাদের আশ্রয়ের যে মনের যে জায়গাটুকু সেটুকু পূরণ হয়ে গেছে। তো বাংলাদেশে ফিরে এসে আমি নেপাল যাওয়ার চেষ্টা করলাম বৈধভাবে, আমার পাসপোর্ট বৈধ ছিল। আমাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। আমি বাংলাদেশে কাউকে খুন করি নাই, কিছুই করিনি। আমার পাসপোর্টের নাম্বারটা রেড লিস্টেড করে রেখেছিল শীর্ষ কোনো সন্ত্রাসীর মতো এই আওয়ামী লীগ। মামলা করেছিল চরমোনাই, যেই চরমোনাই আওয়ামী লীগকেই কষায় লাথি মারছে। চরমোনাই পীরেরা 5ই আগস্টের পর কী কী কথা বলেছে, আর এর আগে আওয়ামী লীগ ক্ষমতা থাকলে কীভাবে দালালি করেছে, কত টাকা খেয়েছে তা আমরা জানি। তো
পাসপোর্ট কেড়ে নিল পরে। প্রথমে তো আমি অ্যারেস্ট হলাম, 9 মাস জেল খেটে হাইকোর্টের জামিনে বের হলাম। বের হওয়ার পরে শাহবাগের টিএসসি এরিয়ায় ঘুরছিলাম, কোনো কারণে হেফাজত জেনে গেছে আমার কিছু সতীর্থ নামক বদমাশ নাস্তিকদের কারণে। তারা জেল থেকে আমাকে বের করেছে এই ক্রেডিট নিতে গিয়ে, টাকা পয়সা মারতে গিয়ে প্রচার করে বেরিয়েছে। হেফাজত জেনেছে। তারা 2018 সালের আগস্টের 31 তারিখ, অর্থাৎ 2017-এর নভেম্বরের ডিসেম্বরের 25 তারিখে আমি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যারেস্ট হই, এবং আগস্টের 16 তারিখ 2018 সালে আমি বের হই। আগস্টের 30 তারিখ হেফাজত জেনে তারা হাটহাজারিতে 31 তারিখ মিছিল করে, বিশাল মিছিল, বাবুনগরের নেতৃত্বে। তৎকালীন হেফাজত ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা জুনায়েদ বাবুনগরী, তার নেতৃত্বে 20,000-এর মতো তাদের ছাত্রছাত্রী নিয়ে মিছিল করে। সেপ্টেম্বরের 12 তারিখ 11 তারিখ আমি কলকাতার উদ্দেশ্যে, আমি ইন্ডিয়ান ভিসা পাই, পাসপোর্ট আমি রিনিউ করি, আমি যাচ্ছিলাম, আমাকে ডিজিএফআই ধরে নিয়ে 3 দিন গুম করে রেখে ডিবির কাছে হস্তান্তর করে। আমাকে রাজি করানো হয় কোনো একটা মামলা নিয়ে জেলে যেতে হবে, না হলে আমার যা 4জন ফ্রেন্ড ছিল, আমার গার্লফ্রেন্ড সহ তৎকালীন, তাদেরকে আটকে রাখে। আমি তাদের মুখের দিকে তাকিয়ে রাজি হই। আমাকে দেয় অস্ত্র ব্যবসায়ী না, বা এই মাদক ব্যবসায়ী। আমার কাছে পাসপোর্ট এবং ট্যাব ছিল এত বড় একটা, দেখায় আমি মাদক বিক্রি করতে গেছিলাম, অনেকগুলো মাদক। তো তখন অভিযান দিয়ে আমাকেই ধরেছে, আর কাউকে পাইনি। এবং চিন্তা করেন, একটা মানুষ ইন্ডিয়া যাবে যেদিন, পাসপোর্ট তার সাথে এবং একটা ট্যাব, বড় একটা ট্যাব নিয়ে মানুষ মাদক বিক্রি করতে যায়। তো যাই হোক, তারা যদিও তো এটার জন্য আমাকে বলেছে, ভাই এগুলো আমরা গোপন রাখবো, কোনো সংবাদে আসবে না। এবং আমার বন্ধু যাদের বলে দিয়েছিল, ভারতীয় আমার গার্লফ্রেন্ড ছিল বিয়াস, তাকেও বলে দিয়েছিল আপনি ভারতীয় কাউকে বলতে পারবেন না, বললে আসাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা দিয়ে দেবো, 1 সপ্তাহ জেলে থাকবে, তারপর বেরিয়ে যাবে, আমরা হেফাজতকে ঠান্ডা করতে পারলেই হয়ে যাবে। মিথ্যা কথা। আরও 6 মাস জেল খাটলাম। ওই পাসপোর্ট যে কেড়ে নিল, ট্যাব যে কেড়ে নিল, ওটা আমি আর ফেরত পাইনি। আওয়ামী লীগ এইরকম নির্মমতা করেছে আমার সাথে। যারা বলেন আমাদের বাঁচানোর জন্য জেলে নিয়েছে, মূর্খের দল। মোল্লাদের কাছ থেকে এরকম নির্মম মায়ের খেয়েও আপনাদের লজ্জা হয় না। যাই হোক, বলছিলাম প্রতিহিংসার কথাগুলো বলতে গিয়ে নিজের অনেক কিছু চলে আসে, কারণ আমি নিজে মারাত্মক ভিক্টিম আওয়ামী লীগের কাছ থেকে। যতদিন আওয়ামী লীগ পাওয়ারে ছিল আমি সমালোচনা করেছি, তারপরে এখন আর এসে শুনতে হয় আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের যারা আমার অনেক সতীর্থ আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছে, দালালি করেছে, ইশতেহারের ব্যাপারে জানেন, টাকা পয়সা খেয়ে আওয়ামী লীগের দালালি আমি বুঝতে পারিনি, পরে যখন জানতে পেরেছি আমি ইশতেহার থেকে বের হয়ে গেছি, বলে দিয়েছি আপনাদের কাছে টাকা খেয়েছে, এখনও খাচ্ছে। তো ওই রকম দালালদের ক্যাটাগরিতে ফেলেন, এত এত ভিকটিম হওয়ার পরেও আপনাদের লজ্জা করে না ভাই? কোন নিজের একটু বিবেক হয় না? কারা বন্ধু কারা শত্রু চেনেন না? তো আওয়ামী লীগ যেরকম বন্ধু শত্রু চেনেনি, তাই তাদের আজকে এই অবস্থা। আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর অপমান দেখতে হয়। এটা তো আমরা আমরা কেউই আশা করি নাই। আওয়ামী লীগ এই পতন ঘটিয়েছে। জামাতকে উপরে উপরে দেখিয়ে ভেতরে ভেতরে রাজনীতি, ব্যবসা বাণিজ্য সবই জামাতের সাথে করেছে। বিএনপিকে গণতান্ত্রিক তার অধিকার দেয়নি, তাকে ধ্বংস করে দিয়েছে। ফলে তারাই ধ্বংস হয়ে গেছে। প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না, শূন্যতা পূরণ করেই। তো বিএনপি একই পথে হাঁটুক, সেটা চাই না। এরকম হাঁটতে থাকলে কি হবে? আমাদের একের পর এক ধ্বংস হতে থাকবে। আমরা যারা প্রবাসে থাকি, বাংলাদেশ থেকে একটা টাকা কোনো দিন পাচার করে নিইনি, দিয়েছি ছাড়া। এখনও কন্টিনিউয়াসলি যতটুকু পারি বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠাই, যার যতটুকু পারি আর কি। তো এই যে আমরা আমাদের দেশটাকে সুন্দর দেখতে চাই, এই রাজনৈতিক ডামাডোলের কারণে ইউনুস এসে দেখেন সব কত বড় ক্ষতি করে গেল আমেরিকাকে, আমাদের মতো একটা ছোট দেশ। সেই আমেরিকা যে মহাজনকে, তাদের সুদী মহাজনকে বসেছে, সে যে চুক্তিগুলো করে গেল, এই ঋণের বোঝা থেকে আপনি কিভাবে উঠবেন? হ্যাঁ, আওয়ামী লীগের অনেক অর্জন, পদ্মা সেতু থেকে শুরু করে এক্সপ্রেসওয়েগুলো, মেট্রো রেল, অসাধারণ। আমি শেখ হাসিনাকে এই জন্য ধন্যবাদ দিই। তেমনিভাবে মৌলবাদী হয়ে যাওয়ার জন্য, অথবা মৌলবাদীদের মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়ার জন্য তার যে পতন ঘটেছে, সেটার জন্য তার দায় রয়েছে। সেই দায় এবং গুণ দুটো মিলিয়ে তাকে, তিনি জ্যেষ্ঠ একজন মানুষ এবং তার পরিবারের সকলকে হারিয়েছেন। আমি তার ভুল ত্রুটি মনে নাই রাখতে চাই, ভুল ত্রুটি হয়। কিন্তু শেখ হাসিনার মতো তো আর অন্য কোনো আওয়ামী লীগের নেতা পরিবার পরিজন সব হারাননি। তারা কেন দুর্নীতি করলো? ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই পলক টলক, নবীন থেকে প্রবীণ, সব শালারা এরকম ধ্বংস করে দিল। ক্ষতিগ্রস্ত আমরা হলাম, তারা কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত না। দেখেন ওবায়দুল কাদের বলছে, দাবি করেছে এনসিপির পোলাপানরা তাকে দেশ থেকে বের করেছে, কত কোটি টাকা দিয়েছে। হাসান মাহমুদ কত কোটি টাকা, জানেন আপনারা সবাই। তারা এখন কোনো নেতাকর্মীর দিকে ফিরে তাকায় না। তো বদদের পেছনে ঘুরবেন, বদের মধ্যে ডুবে যাবেন। আপনারা তো ডুববেন, আমাদের ডোবাচ্ছেন। আমরা নাগরিক হিসেবে এই জিনিসগুলো মেনে নিতে পারি না। আমাদের ওই ক্ষমতা নেই, ক্ষমতায় থাকলে আপনাদের শাস্তি নিশ্চিত করতাম। অনুরোধ করেন না, দেশটাকে ধ্বংস করবেন না। এবং এই জুলাই জঙ্গি যেগুলো, এদের যার যার প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিন, তাদের শাস্তি হোক।
তারা সরকারের পতন ঘটিয়েছে, এই নিয়ে আওয়ামী লীগের রাগ থাকতে পারে, আমাদের কোনো রাগক্ষোভ নেই। রাগক্ষোভ তারা এই বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছে, লুটপাট করেছে এবং আওয়ামী লীগের নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালিয়েছে। সাংবাদিক, লেখক, চলচ্চিত্র নির্মাতা, শাহরিয়ার কবির সহ একের পর এক সাংবাদিক, অধ্যাপক, আম, আপনি দেখেন না কলিমুল্লাহ স্যার, তাকে বা আমি কতজনের নাম বলবো, আহ, এগুলো খুবই দুঃখজনক। যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন, আবুল বরাকাত বলেন, কার মানে লিস্টটা অনেক দীর্ঘ। আবার আপনি সাংস্কৃতিক জায়গা দেখেন, ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়ে গেছে, সাকিব আল হাসান আমাদের দেশে নেই। তো এই অন্ধকার জায়গাগুলো আসলে আলোকিত করবে বিএনপি, এটা আশা করি। তাদের হাতে একটা অসম্ভব সুযোগ রয়েছে, সুযোগের সদ্ব্যবহার না করলে একই ঘটনা ঘটতে থাকবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং আহ, আপনারা যে ক্ষতিগ্রস্ত হবে না তা কিন্তু নয়। আকাম করলে পিছু কারোরই ছাড়ে না। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমার এই আহ্বানটুকু, ছোট্ট আহ্বানটুকু বিএনপির নেতাকর্মীরা একটু বিবেচনা করবেন। সবাই মিলে, ধর্ম বর্ণ সবাই মিলে শান্তিতে থাকি। এই বাংলাদেশের সবার, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, একজন পাহাড়ি আদিবাসী, একজন নাস্তিক, একজন সংশয়বাদী, বা একজন ইসলামপন্থীরও, সবাই মিলেমিশে থাকি। মারামারি, কাটাকাটি, ঘৃণা, বিদ্বেষ, আমি থাকবো তুমি থাকবা না, আমার এটা ঠিক আমার ওটা বেঠিক, এই দ্বন্দ্বে না যাই। অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের শুভরাত্রি জানাই।